এই যে হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। যে মানুষটির একটা ফোন কলে পুরো প্রশাসন নড়েচড়ে বসতো, যার নাম শুনলে বিরোধী দলের শীর্ষ নেতারা পর্যন্ত চুপ হয়ে যেতেন, সেই মানুষটি আজ বিদেশের মাটিতে সাধারণ একজন আসামি হিসেবে গ্রেপ্তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন তিনি কিভাবে ধরাছোঁয়ার বাইরে ছিলেন, আর ঠিক এই মুহূর্তে কেন তার পতন হলো? আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের আসল আলোচনা। আজ 14 জুন 2026 রবিবার দুপুরের দিকে পুলিশ সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে একটি তথ্য নিশ্চিত করা হয়, যেটা গোটা দেশে এক ঝড় তুলে দিয়েছে। বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের পেছনে কাজ করেছে ইন্টারপোলের রেড নোটিশ, যেটা আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। কিন্তু এই আটকের জাল একদিনে বোনা হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ একটা আইনি প্রক্রিয়া, যেটা শুরু হয়েছিল প্রায় 1.5 বছর আগে। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2024 সালের 15 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মফিজুল ইসলাম বেনজির আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন। অভিযোগটা সোজা, জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন। এরপর প্রায় 11 মাস ধরে চলে নিবিড় তদন্ত। সেই তদন্তের ভিত্তিতে 2025 সালের 30 নভেম্বর আদালতে জমা পড়ে চার্জশিট। আর 2026 সালের 8 মার্চ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বেনজির আহমেদ বুঝে গিয়েছিলেন দেশের ভেতরে থাকলে তার আর রক্ষা নেই, তাই তিনি আগেভাগেই সীমানা পেরিয়ে যান। কিন্তু এখানেই ছিল তার সবচেয়ে বড় ভুল, কারণ ইন্টারপোলের রেড নোটিশ একবার জারি হলে পৃথিবীর 195টি সদস্য দেশের যে কোনো প্রান্তে ধরা পড়ার ঝুঁকি তৈরি হয়। আর ঠিক সেটাই ঘটলো দুবাইয়ে। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। দুদকের চার্জশিটে যে চিত্র উঠে এসেছে, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। বেনজির আহমেদ তার সম্পদ বিবরণীতে স্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন 6,45,00,000 টাকা, আর অস্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন 5,74,00,000 টাকা। কিন্তু তদন্তে বাস্তবতা বেরিয়ে আসে সম্পূর্ণ ভিন্ন। প্রকৃতপক্ষে তার নামে পাওয়া গেছে 7,52,00,000 টাকার স্থাবর এবং 8,15,00,000 টাকার অস্থাবর সম্পদ। আর এটা তো কেবল কাগজে কলমে ধরা পড়া অংশ। বিশ্লেষকরা বলছেন, দেশে বিদেশে ছড়িয়ে থাকা তার প্রকৃত সম্পদের পরিমাণ এর চেয়ে বহুগুণ। একজন সরকারি বেতনভুক্ত কর্মকর্তা, যার মাসিক আয় নির্দিষ্ট, তিনি কিভাবে এই বিপুল সম্পদের মালিক হলেন? অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় মানি লন্ডারিং, অবৈধ পথে অর্জিত অর্থকে বৈধ কাঠামোর আড়ালে লুকিয়ে রাখা। আর এই প্রক্রিয়া শুধু একজন ব্যক্তির অপরাধ নয়, এটা একটা পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। গোপালগঞ্জের শাহেরপাড় এলাকায় বেনজির আহমেদ যা করেছেন, সেটা শুধু জমি দখল নয়, এটা রাষ্ট্রীয় ক্ষমতার নগ্ন অপব্যবহার। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের জমি জোরপূর্বক কেড়ে নিয়ে তিনি গড়ে তুলেছিলেন সাভানা ইকো পার্ক নামের এক বিশাল বহুল রিসোর্ট। যখন সাধারণ মানুষ জমি দিতে রাজি হতো না, তখন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে তাদের মনে ত্রাসের সঞ্চার করতেন। চিন্তা করে দেখুন, যে পুলিশ বাহিনীর দায়িত্ব ছিল ওই নিরীহ মানুষদের সুরক্ষা দেওয়া, সেই বাহিনীকেই ব্যবহার করা হলো তাদের জমি কেড়ে নেওয়ার হাতিয়ার হিসেবে। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় এটাকে বলা হয় অ্যাবিউজ অফ স্টেট মেশিনারি, রাষ্ট্রযন্ত্রের সুপরিকল্পিত অপব্যবহার। আর এটা শুধু একটা ব্যক্তিগত অপরাধ নয়, এটা পুরো প্রশাসনিক কাঠামোর প্রতি জনগণের আস্থা ভেঙে দেওয়ার মতো ঘটনা। আপনার কি মনে হয় এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এই জমি দখলের পেছনে আরো বড় কোনো সিস্টেমেটিক প্যাটার্ন কাজ করছে? এই অংশটা হয়তো সবচেয়ে চাতুর্যপূর্ণ। বেনজির আহমেদ একজন শীর্ষ সরকারি কর্মকর্তা হিসেবে অফিসিয়াল পাসপোর্টের অধিকারী ছিলেন, কিন্তু তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যক্তিগত পরিচয়ে একটি সাধারণ পাসপোর্ট নবায়ন করেছিলেন। আইনের ভাষায় এটা আইডেন্টিটি ফ্রড, পরিচয় জালিয়াতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তিনি এটা করলেন? এই প্রশ্নের উত্তরটাই সবচেয়ে ভয়ঙ্কর। বিশ্লেষকরা মনে করছেন, তিনি আগে থেকেই জানতেন একদিন না একদিন এই দুর্নীতির জাল ছিঁড়ে পড়বে। তাই তিনি আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, যাতে প্রয়োজনে সাধারণ নাগরিকের ছদ্মবেশে দেশ ছাড়তে পারেন এবং বিদেশে পাচার করা অর্থের কাছে পৌঁছাতে পারেন। এই একটি তথ্য প্রমাণ করে তিনি শুধু দুর্নীতি করেননি, দুর্নীতির পরবর্তী পলায়ন পরিকল্পনাও আগে থেকে সাজিয়ে রেখেছিলেন।
আর এই জায়গাটাই এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে সবচেয়ে বেশি আলোচনায়। বেনজির আহমেদ যখন ক্ষমতার শীর্ষে ছিলেন তখন তিনি শুধু দুর্নীতি করেননি, তিনি পুরো দেশে একটা নীরব আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন। বিরোধী মত দমন, ভিন্ন মতাবলম্বীদের উপর নির্যাতন, সাংবাদিকদের ভয় দেখানো, এগুলো ছিল তার শাসনকালের নিত্য নৈমিত্তিক ঘটনা। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের কাজ কি? আইনের শাসন নিশ্চিত করা, কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা নয়। কিন্তু বেনজির আহমেদ পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে। বাংলাদেশের সংবিধান ২৭ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কিন্তু বেনজির আহমেদের আমলে এই সাংবিধানিক অধিকার ছিল কাগজে কলমে সৌন্দর্য মাত্র, বাস্তবে আইনি সাম্য বলে কিছুই ছিল না। আর এই ভয়ের কারণেই বছরের পর বছর মানুষ মুখ খুলতে পারেনি। আজ যখন তিনি ধরা পড়েছেন তখন সেই চাপা ক্ষোভ বিস্ফোরণের মতো বেরিয়ে আসছে। বেনজির আহমেদ একদিনে এতটা দুর্দমনীয় হয়ে ওঠেননি, এর পেছনে ছিল তৎকালীন সরকারের অন্ধ রাজনৈতিক সমর্থন। তিনি বুঝে গিয়েছিলেন যতক্ষণ ক্ষমতাসীন মহলের ছায়া তার মাথার উপরে আছে ততক্ষণ তিনি অস্পর্শ। আর এই ভরসাতেই তিনি ধরাকে সরাজ্ঞান করার দুঃসাহস দেখিয়েছিলেন। সংবিধানের ২১(২) অনুচ্ছেদে বলা আছে, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। কিন্তু বেনজির আহমেদ জনগণের সেবক হওয়ার বদলে নিজেকে জনগণের শাসক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ইতিহাস ঘাটলে দেখা যায়, যখনই কোনো রাষ্ট্রের প্রশাসনিক কর্তাদের জবাবদিহিতার ঊর্ধ্বে তুলে দেওয়া হয় তখনই সেখানে এমন ফ্রাঙ্কেনস্টাইনের জন্ম হয়। নিজের স্রষ্টাকেই একসময় গ্রাস করে ফেলার ক্ষমতা রাখে এরা। নাকি এর পেছনে আরো বড় কোনো কাঠামোগত সমস্যা কাজ করছে যেটা আমরা এখনো পুরোপুরি দেখতে পাচ্ছি না? ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা, এটা শুধু একটা আইনি পদক্ষেপ নয়, এটা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যও বটে। কারণ ইন্টারপোলের রেড নোটিশ পেতে হলে শক্তিশালী প্রমাণ, আন্তর্জাতিক সম্পর্কের সঠিক ব্যবহার এবং কূটনৈতিক চাপ, এই তিনটিই দরকার হয়। সংযুক্ত আরব আমিরাত এমন একটি দেশ যেখানে অনেক পলাতক অপরাধী আশ্রয় খোঁজে, কারণ সেখানে আর্থিক গোপনীয়তার বিশেষ ব্যবস্থা আছে। কিন্তু এবার সেই দুবাই পুলিশই বেনজিরকে ধরে ফেলল। এটা একটা বড় সংকেত, শুধু বেনজিরের জন্য নয়, বাংলাদেশের সেই সব পলাতক দুর্নীতিবাজদের জন্য যারা ভেবে বসে আছেন বিদেশে গেলেই সব শেষ। আর এই সংকেতটাই এখন পুরো অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় এক বিশাল তরঙ্গ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যে মানুষটি একসময় পুরো দেশকে ভয়ের খাঁচায় আটকে রাখতে চেয়েছিলেন, আজ তিনি নিজেই আইনের খাঁচায় বন্দী। এই প্রতীকী ন্যায় বিচারের দৃশ্যটা মানুষকে একটা আশার বার্তা দিচ্ছে, কিন্তু একই সাথে সতর্কতার সুরও আছে। অনেকেই প্রশ্ন তুলছেন, দেশে ফিরিয়ে আনার পর কি আসলেই সুষ্ঠু বিচার হবে, নাকি আইনি জটিলতার মার পেছে সবকিছু ঝুলে থাকবে? আর এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাধারণ মানুষের মুখে। পরবর্তী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সট্রাডিশন প্রক্রিয়া কতটা দ্রুত এগোয়, আদালতে কিভাবে বিচার চলে, আটকে রাখা সম্পদ কতটুকু উদ্ধার করা যায়, এই সব প্রশ্নের উত্তর ঠিক করে দেবে বাংলাদেশের আইনি ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা। আর যদি এই বিচার সত্যি সফল হয় তাহলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি দমনের সবচেয়ে বড় মাইলফলক। কিন্তু যদি আইনের ফাঁকফোকর গলে আবারও পার পেয়ে যান তিনি, তাহলে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি যে সামান্য আস্থাটুকু এখনো টিকে আছে সেটাও চিরতরে ভেঙে পড়বে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? বেনজির আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি কি আসলেই সম্ভব হবে, নাকি ক্ষমতার রাজনীতি আবারও সবকিছু গিলে ফেলবে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে এই ধরনের গভীর বিশ্লেষণ আপনি মিস না করেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।